নমস্কার, আমি কৌশিক চট্টোপাধ্যায়। আমার অন্যতম প্রিয় গল্পকার তমাল বন্দ্যোপাধ্যায়ের গল্প শববাহক। ছবি আঁকাটা বাবার আর হলো না, মানে সে অর্থে হলো না যে অর্থে উনি চেয়েছিলেন। উনি তখন আর্ট কলেজের ছাত্র, কলকাতার মেসে থাকেন। হঠাৎই খবর পৌঁছলো দাদু অসুস্থ, জেলা হাসপাতালে ভর্তি। উনি ফিরে এলেন। শুরু হলো 3 সপ্তাহ ধরে হাসপাতাল চত্বরে উৎকণ্ঠিত আসা যাওয়া। আগে থেকেই দাদু অবশ্য শয্যাশায়ী মাস 3 ধরে। চিকিৎসাও ছিল যথেষ্ট ব্যয়বহুল। ডাক্তার জবাব দিয়ে দেওয়ার পর ওকে বাড়ি এনে রাখা হলো, কিন্তু উনি থমকে রইলেন। তারপর যে আশ্বিনের সন্ধেবেলা উনি চলে গেলেন, আক্ষরিক অর্থেই সেদিন ওকে শ্মশানে নিয়ে যাওয়ার টাকাও ছিল না। এদিক ওদিক থেকে কিছুটা জোগাড় করে 2 বড় হারিকেন হাতে বাবার সঙ্গে শ্মশান বন্ধুরা চলল নবদ্বীপের ঘাটে। দাদু যে বেকার ছিলেন তা নয়, জেলা কালেক্টরেটের ডাক সাইটে কর্মী ছিলেন। গ্রামে প্রতিপত্তি ছিল। নদিয়ার চাপড়া অন্তর্গত কলিঙ্গ গ্রাম থেকে উঠে এসে জেলা শহরে কৃষ্ণনগরে 5 কাঠা জমির উপরে পুরনো বাড়ি কিনে বড় আর মেজ মেয়ের বড় ঘরে বিয়ে দিয়ে সঞ্চয় তলানিতে এসে ঠেকেছিল। অপরিণামদর্শী লোকটা বর্তমানে বাঁচতেন। সাবুর মার দেওয়া ধুতি পরতেন। পাকা মাছের মাথা ছাড়া ভাত রুচত না। বাজার থেকে ধার করে পরিচিত বৃত্তে ধার দিতেন। এহেন লোক যে মরার সময় পাহাড় প্রমাণ ঋণের বোঝা রেখে যাবেন তা তো বলাই বাহুল্য। তার উপর এই মারণ রোগ কপর্দক শূন্য করে ছেড়েছিল। দাদুকে দাহ করে ফিরে ঘাড়ের ওপর অদৃশ্য একটা ভার অনুভব করলেন বাবা। মেরুদণ্ড বেঁকে সামনের দিকে ঝুঁকে পড়ল। কাকা তখন নাবালক, হাফ প্যান্ট পরে। মুখের কথা স্পষ্ট হয়নি। 2 পিসি, অবিবাহিতা। মা সম্পন্ন ঘরের মেয়ে, হার হাবাতের জীবনযাপনে অনভ্যস্ত। দাদু ব্যবস্থা নিয়েই রেখেছিলেন। কানাই সান্যাল দাদুর বাল্যবন্ধু। ওর অনুরোধে জেলা কালেক্টরেটে কেরানির পোস্টে একটা চাকরি হয়ে যাবে এমনই কথা চলছিল। তবু বাবার মন পড়েছিল কলকাতায়। যে একবার মহানগরীর স্বাদ পেয়েছে, তার কি এঁদো শহরের গলিতে মন টেকে? দাদু আঞ্চলিক থিয়েটারে অভিনয় করতেন, বাজখাই গলা ছিল। সেই সূত্রেই রাজকমল মিত্রের সঙ্গে ওর একটা সখ্য ছিল। রাজকমল মিত্র প্রথম জীবনে দাদুদের অফিসে স্টেনোগ্রাফার ছিলেন। পরে সুযোগের সদ্ব্যবহার করে কলকাতায় গিয়ে দাপুটে অভিনেতা হয়ে ওঠেন। দাদুর চিঠি হাতে বাবা গিয়েছিলেন কমলবাবুর কাছে। উনি ব্যবস্থাও করে দিয়েছিলেন কানুনবালা স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড আঁকা বা সেট তৈরির কাজ। বাবা মনে প্রাণে ওই কাজটাই করতে চেয়েছিলেন, কিন্তু সংসারের ক্রমবর্ধমান সংকটের সময় এটা একরকম অনিবার্য হয়ে উঠেছিল। কাজে ওকে নামতেই হবে, আর তার জন্য আর্ট কলেজ ছাড়তে হলেও কিছু করার নেই। সেই মানসিক প্রস্তুতিও তার ছিল। অচিরেই দাদুর শেষ দিনগুলো ঘনিয়ে আসায় বাবাকে পাত্তারি গুটিয়ে এখানে চলে আসতে হলো। অগত্যা সেই চিত্রকরের কালেক্টরের কেরানি হয়ে ওঠা। কজনই বা তেমন ভাগ্যবান হন যার নেশা আর পেশা এক হয়েছে। চাকরিটাও সহজে হয়নি। মাস 2 নির্লজ্জতার সীমা ছাড়িয়ে বড় সাহেবের কাছে হাঁটাহাঁটি চালিয়ে তবে চাকরি পাওয়া। তারও অনেক পরে নিয়োগপত্র হাতে আসা। এর ফলে অবশ্য বড় সাহেব কানু সান্যালের কাছে কৃতজ্ঞ থাকার অলিখিত দায় বয়ে বেড়াতে হয়েছিল বাকি জীবন। কানুবাবুর বাড়ি থেকে মাঝে মাঝে ডাক আসত। বড় সংসার, সেজ পিসির বিয়ের কথা চলছে। বড় পিসির স্বামীর অকাল মৃত্যুতে তার একমাত্র সন্তান আশিস মামা বাড়িতে আশ্রিত। আমি সবে জন্মেছি। অফিস থেকে গিয়ে বাবা গোয়ারি বাজারে মজুদ্দারের ঘরে খাতা লিখতেন। বিভিন্ন লোকের ইংরেজি দরখাস্ত ড্রাফটিং করে দিতেন।
দু পয়সা কামাতেন, কিন্তু মন পড়ে থাকতো অন্যত্র। সেরকম মোক্ষম সুযোগ চলে এলে চিলেকোঠার ভ্যাপসা গন্ধ ওঠা ঘরে হ্যান্ডমেড কাগজে একের পর এক স্কেচ করে যেতেন। বিষয় মূলত মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি ও মুখের বিচিত্র অভিব্যক্তি, আনন্দ, যন্ত্রণা, বিষাদ, বিরক্তি, ঔদাসীন্য, আর্তনাদ ইত্যাদি। কাছেই কুমোরপাড়া, জলঙ্গি নদীর ধারে এই পালপাড়াটি কৃষ্ণনগরের মৃৎশিল্পের এক অপ্রধান ঘাঁটি। সারা বছর ঠাকুর করার কাজ চলছে পুরোদমে। কোথাও না পাওয়া গেলে বাড়ির লোক জানতো ঠিক লোকটা জিতেন পালের বাড়ি বসে আছে, মূর্তি তৈরিতে হাত লাগিয়েছে, প্রতিমায় রং চাপাচ্ছে বা প্রেক্ষাপটের সিনারি এঁকে দিচ্ছে। জিতেন পালকে নিত্য নতুন আইডিয়া যোগান দেওয়ার সুবাদে বাবা হয়ে উঠেছিল পালপাড়ার ঘরের লোক। ওদের মধ্যে লোকটাকে ভয়ানক সাবলীল দেখাতো, কিন্তু বাড়িতে লোকটা নেহাতি বেতালা। ক্রমশ ওর অবসর কমে এসেছিল। আমি বড় হওয়ার পর ওকে সেভাবে ছবি আঁকতে দেখিনি। শিক্ষা সম্পূর্ণ হয়নি, তাই নিজেকে উনি কখনোই শিল্পী বলতেন না। কেউ বললে লজ্জায় ওর মুখ চোখ লাল হয়ে উঠত, যেন লুকোনোর মতো কোনো আড়াল খুঁজছেন। ইজেল, তেল রং, দামি তুলি তো দূরের কথা, জল রঙও নিজের জন্য কেনার পক্ষপাতী ছিলেন না। সংসারের অবস্থার নিরিখে ওগুলোকে উনি বিলাসিতা ভাবতেন বা চূড়ান্ত স্বেচ্ছাচারিতা। আর এর ওর প্র্যাকটিক্যাল খাতায় ছবি এঁকে দেওয়ার, টিচার ট্রেনিংয়ের খাতায় ফুল, ফল, নকশা, নৈসর্গিক দৃশ্য এঁকে দেওয়াতে ওর ভরপুর আগ্রহ ছিল, কারণ ওগুলোতে টাকা পাওয়া যায় যে। এমনিতে টকবকে লোক, লম্বা, উল্টে আঁচড়ানো চুল, বলিষ্ঠ হাত পা, জোরে জোরে কথা বলছে, মার সঙ্গে ঝগড়া করছে, পরক্ষণে রাগ ভাঙানোর চেষ্টায় মার পেছনে পেছনে ঘুরছে, আমাকে আর ভাইকে পড়াচ্ছে, দমাদ্দম পেটাচ্ছে, বেঞ্চি বাজিয়ে গান জুড়ছে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। কিন্তু কোথাও একটা অভিমান, একটা আক্ষেপ প্রচ্ছন্ন। কাউকে বুঝতে দিতেন না, একটা ঘন অপচয়ের বোধ। উনি যেন একটা মাটির কলসি, যার তলায় একটা চোরা ছিদ্র দিয়ে সমস্ত পারিবারিক তৃপ্তি চুইয়ে পড়ে যায়। গত রাতে যতই কানায় কানায় ভর্তি থাক, সকালে উঠে দেখলে তাতে জল থাকে না। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতেন, ছটফট করতেন, বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসছে। ফুরসত পেলেই জলঙ্গির বাঁধে গিয়ে বসে থাকতেন, যেখানে বুড়ো বটের ঝুড়িগুলো জল তল ছুঁয়েছে। আমাকে সাইকেলে চাপিয়ে ঘুরতে নিয়ে যাওয়া মানেই শুরু হতো প্রলম্বিত স্মৃতিচারণ। কলকাতার মেসবাড়ির গল্প, আর্ট কলেজের সহপাঠী, অতিথি শিক্ষক, কলকাতার রাস্তাঘাট, সৌধ, অট্টালিকা। কথায় কথায় ওর দেখা বড় বড় মানুষের গল্প, লেডি রানু মুখোপাধ্যায়, জয়নাল আবেদিন, জর্জ দা, কমল মজুমদার, আউটডোরে দুর্ভিক্ষের ছবি আঁকার বর্ণনা। আমার মনে হতো সব বানানো গল্প। এ ধরনের অতি পরিচিত আটপৌরে পোশাক পরা নিম্নবিত্ত মানুষের মুখে ওসব গল্প বড্ড বেমানান, প্রায় অলিক। আমাদের বাড়ির বাইরের ঘরের বিবর্ণ দেয়ালে একটা বাঁধানো ছবি ঝুলত, বাবার আঁকা ছবি, ডার্কের উপর সাদা রঙের কাজ, তলায় লেখা সব বাহক। আমি ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতাম। কিছু মানুষ একটা মৃতদেহ কাঁধে করে শ্মশান ঘাটের দিকে চলেছে অন্ধকার ঠেলে। অদ্ভুত গতি ছিল ফিগারগুলোর শরীরে। দুর্গম রাস্তা, নিশুতি রাত, অস্পষ্ট চাঁদ, আমার গা শিরশির করত। ছবিটা মার খুব অলক্ষণে মনে হতো। বাইরের ঘরে কোথায় ঠাকুর দেবতার ছবি থাকবে, তা না মরা নিয়ে যাওয়ার ছবি। ছবিটা চিলেকোঠার ঘরে রাখাই ভালো। লোক কি বলবে? শত রাগারাগি সত্ত্বেও বাবা ছবিটা ওখান থেকে সরাতে চান। আসলে
ওটাই ওর শেষ অক্ষত ছবি। আর ওর পেছনে একটা ইতিহাসও আছে। বাবা মাঝে মাঝেই অফিসের ডেস্কে বসে স্কেচ করতেন, সহকর্মীদের অনুরোধে ওদের পোর্ট্রেট এঁকে দিতেন। এসডিওর পিএ সাধন চট্টোপাধ্যায়ের প্রোফাইল নিখুঁত নামিয়ে দেওয়ার পরে আপ্লুত সাধনবাবু ছবিটা নিয়ে তামাম অফিস চত্বরে প্রায় সব কর্মীদের দেখিয়ে বেরিয়েছিল। খবরটা এসডিও প্রমথরঞ্জন মজুমদারের কানে পৌঁছয়। প্রমথবাবু শিল্পরসিক মানুষ ছিলেন। ওর হস্তক্ষেপে বইমেলা উপলক্ষে স্থানীয় টাউন হলের মাঠে আর্ট এক্সিবিশনে বাবার সববাহক ছবিটা জায়গা পায়, শহরের নাম করা শিল্পীদের পাশে। ছবিটা মাউন্ট বোর্ডের ফ্রেমে ওর নাম সহ প্রদর্শিত হচ্ছে দেখার পর বাবা তো সংকোচে এক্সিবিশন মুখও হননি। ছবিটাকে নাকি এক ধনী ভদ্রলোক কিনতে চেয়েছিল, ভালো দামও দিয়েছিল। কর্তৃপক্ষ বাবাকে পিড়াপিড়ি করেছিল, বাবা রাজি হয়নি। ছবিটা অনেক মানুষ দেখেছে, এটার চেয়ে বেশি নাকি ওর কোনো প্রত্যাশা ছিল না। সেদিন বাবা আমার ড্রয়িং খাতায় একটা হাটের ছবি এঁকে দিচ্ছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। একটা ছবি আঁকার প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছিল। বিষয় ছিল হাট বসেছে শুক্রবারে। বাইরের ঘরে আসন পেতে আঁকছিলাম। বাবা এসে বললেন, হচ্ছে না, পার্সপেক্টিভ ভুল হচ্ছে। তারপর নিজেই হাত লাগালেন। আমার সামনের ফিগারগুলোকে মুছে উনি আঁকার মধ্যে বুঁদ হয়ে আছেন। আমার চোখ ঘুরপাক খাচ্ছে চারদিকে। আচমকা প্রশ্ন করলাম, আচ্ছা, দেয়ালে টাঙানো ওই ছবিটা কি দাদুকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার ছবি? ড্রয়িং শিটে পেন্সিল চালানো মগ্নতার ভেতর থেকে বেশ নিচু স্বরে ফিসফিসিয়ে বাবা কি যেন বললেন। কি বললেন শুনতে পেলাম না। বাবা হাসলেন, বললেন, ওটা আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার ছবি। এসব আবার কি কথা? তোমার সবকিছুতেই ঠাট্টা। আমি রেগে উঠেছিলাম। বাবা ম্লান গলায় বললেন, ওসব আসলে ওটা সেই সব মানুষদের মধ্যে একজনের সব নিয়ে যাওয়ার ছবি যাদের এ জন্মে কিছু করা হয়ে উঠল না। তুমি পরজন্মে বিশ্বাস করো? না, মানুষের একটাই জন্ম, একটাই মৃত্যু। কেউ কেউ পারে বেঁচে থাকাটাকে ফলপ্রসূ করতে, ওই লোকটা পারেনি। আসলে লোকটা জড়িয়ে পড়েছিল, লোকটা চোখ সরিয়ে নিতে পারেনি, পালাতে গিয়েও পেছনে তাকিয়ে ফেলেছিল। করুণ চোখগুলোর চেয়ে এত আঠা থাকে লোকটা প্রথমে জানতো না। আপন মনেই বাবা বলে যাচ্ছিলেন, আমাকে বোঝাবার জন্য নিশ্চয়ই না। আমি তখন কি বুঝি? হয়তো নিজেকেই বলছিলেন কথাগুলো, নিজেকেই বোঝার চেষ্টা করছিলেন হয়তো। সে তো গেল সবটার কথা, তাহলে ছবিটার নাম সববাহক কেন? এখানে লোকটা একই সঙ্গে সব, আবার সব বাহক। যে সব সে তো বেঁচেই গেল, মুশকিলটা হলো সব বাহকের। বুঝতে পারলাম না। আসলে মানুষকে তো যে কোনো একটা জীবনে বেছে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অপছন্দের হলেও তাকে অন্য আর একটা জীবন যাপন করতে হয়, যেটা সে আদৌ চায়নি। কিন্তু যে জীবনটা সে বাঁচতে চেয়েছিল সেটার বোঝা তো কাঁধ থেকে নামতেই চায় না। ফলে বাকি জীবন সেই ভার বয়ে নিয়ে বেড়ানোই তার ভবিতব্য হয়ে ওঠে। বাবা ছবিটাকে যতদূর সম্ভব যত্নে রাখতেন। ওটা ড্যাম্প ধরে পলেস্তারা খসা দেওয়ালে ঝোলানো থাকলে মাঝে মাঝে ওটার সামনে পেছনে ন্যাকড়া বোলাতেন। উনি যখন অসুস্থ তখন অবশ্য করিবরগাওয়ালা চুন সুরকির ফাটা ছাদ চুইয়ে বৃষ্টির জলের রেখা ছবিটাকে প্রায় নষ্ট করে দিয়েছিল। ওটার দিকে আমাদের কারো নজর পড়েনি। শেষ দিনগুলোই বাবাকে রাখা হয়েছিল ভেতরের ঘরে, তাই হয়তো ব্যাপারটা ওর নজর এড়িয়ে গিয়েছিল।
উনি মারা গেলেন আষাঢ়ের এক বৃষ্টি ভেজা দুপুরে। ওর প্রস্টেট ক্যান্সার হয়েছিল। দীর্ঘ রোগাক্রান্ত যন্ত্রণার দিনগুলো শেষ হয়ে এলো ওই দিন। সেটা এক চরম নিষ্কৃতিও বটে। ধূপ আর রজনীগন্ধার ঝাঁঝালো গন্ধে ভারী বাতাস। পাড়ার লোকজন ভিড় করে রয়েছে গলির দুধারে। সন্ধেবেলা মাচাটা কাঁধে তুললাম, হরিধ্বনি উঠল। ম্যাটাডোর দাঁড়িয়ে আছে অদূরে। বাবার সেই লম্বা চওড়া শরীরের প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। দীর্ঘ লোক ভোগ শুকিয়ে শুকিয়ে যাবতীয় স্বধর্ম হারিয়ে ফেলেছিল। শীর্ণ মৃতদেহের ওজন তো আরো অনেক হালকা হওয়ার কথা ছিল, কিন্তু এত ভারী লাগছে কেন? এত ভারী লাগছে কেন? হঠাৎই ইঙ্গিতটা সুষুম্না কাণ্ড বেয়ে ঊর্ধ্বমুখী স্রোতের মতো গুরু মস্তিষ্কে ঝিলিক লাগিয়ে দিয়ে গেল। মনে পড়ে গেল ছবিটার নামকরণ সম্পর্কে বাবার সেই ব্যাখ্যা। বোঝাপড়াটা আরো পরিষ্কার হয়ে এলো। ঠিকই তো, শুধু তো একটা প্রাণহীন দেহ বহে নিয়ে যাচ্ছি না। এই মুহূর্তে আমার কাঁধে একটা পূর্ণাবয়ব অচরিতার্থ ইচ্ছের সব। ভারী, তাই খুব ভারী। জানি আমার সহবাহকেরা এই ভারটা টের পাচ্ছে না, আমার ভাইও না। ভয়ে গলা শুকিয়ে এলো আমার, সঙ্গে ভয়ানক এক অসহায়তা। এমনটা না হলেই বোধহয় ভালো হতো, কিন্তু হয়েছে। বাবা আমাকে তার উত্তরাধিকার দিয়ে গেছেন, সেই সব গোপন ইচ্ছের উত্তরাধিকার। ইচ্ছে বড় খারাপ জিনিস। সে মানুষের সর্বস্ব দাবি করে। এখনো যদি না পারি, যথেষ্ট নির্মম হতে না পারি, রাস্তা বেছে নিতে ভুল হয়, যদি ভুল হয়, তাহলে এই ভার কাঁধ থেকে নামবে না। আমি নিশ্চিত মাচাটাকে সামনের মাঠটায় রাখা ম্যাটাডোরটায় তুলে দিয়ে আসার পরেও ভারটা থেকেই যাবে।